তবে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে এই নির্বাচনে, এই তথাকথিত নির্বাচনেও ভোট কারচুপি করে ব্যালট বাক্স ভরতে হয়েছে এবং সেইটার প্রমাণ হাজার হাজার ভিডিও ফুটেজ সেখানে ঢুকছে। এমনকি আমি একটা উদাহরণ দেই, চট্টগ্রামের আসনের একটা উদাহরণ দেই, সেটাতে আপনি বুঝবেন যে কি রকম ভাবে ভয়ঙ্কর জায়গাটা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে চট্টগ্রাম 5 আসনে সাকিব ভাই এটা একটু রিপিটেটিভ হয়ে যাচ্ছে। আপনার বক্তব্য আমরা নিয়েছি যে আপনার বক্তব্য আমরা নিয়েছি যে এই নির্বাচনটা ভালো হয় না, আপনার চোখে কারচুপি হয়েছে, সরকার দলের সংসদ সদস্যরাই অনেকগুলি কথা বলেছে। আপনি যদি মানে একটু বেরিয়ে আসেন, মানে এমসিকিউ কোশ্চেন হইতে হবে না, মানে যদি একটু ওইটার মধ্যে যদি একটু আসেন। না, যেহেতু প্রশ্নটা তুলেছেন সে কারণে বলছি যে এমন ঘটনা ঘটেছে যে মানে আমি বলি যে 4094টি ভোটের মধ্যে 4015টি ভোট মানে তারা করেছেন, তার মধ্যে আবার 1000 ভোট বাতিল করতে হয়েছে। কেন? যে এখানে সিল ছাড়া ছাড়া কি বলে নির্বাচন কমিশনের সিল ছাড়া ব্যালট গুলো স্টাফিং করা হয়েছে। তো এই পরিস্থিতিটার একটা চিত্র আমাদের সামনে এইভাবে আসে। তো আমি ফিরে আসি যে অর্থাৎ আমরা বলছি যে এইরকম একটি নির্বাচন নিজেদের মধ্যে ভালো নির্বাচন দেখাতে পারতেন, সেটাও তারা পারেননি। এইরকমই দেউলিয়াত্বের জায়গায় আছে। ফলে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানানো হয়েছে। ভোটের দিন কোনো সহিংসতা, কোনো ভয় ভীতির ঘটনা অন্তত বিরোধী দলের দিক থেকে ঘটেনি, বরং সরকারি দলের নিজেদের মধ্যে অনেক রকম সহিংসতা ঘটেছে। সেটা একটা আলাদা প্রসঙ্গ, আমি সেই প্রশ্নে পরে আসবো। কিন্তু এই যে একটা তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে বিরোধী দলের দিক থেকে কোনো ভয়ভীতি নেই, কেবল শান্তিপূর্ণ ভোট বর্জনের আহ্বান আছে, সেইখানে যে নজিরবিহীন ভোট বর্জনের ঘটনা ঘটেছে। আপনি নিজেও ঢাকায় ছিলেন এবং সেখানে আপনি দুপুর 12টা পর্যন্ত দেখেছেন আপনার নিজের ভাষ্য মতে যে আপনার মতে শতকরা 2% বেশি ভোট আপনি দেখেননি। শুধু সেটাই নয়, আপনি যদি সারা দেশের খবর দেখেন, আমরা যে সারাদিন ধরে টেলিভিশন পর্দায় দেখেছি, কোথাও কোনো মানে ভোট কেন্দ্রগুলোতে মানুষের সমাগম দেখা যায়নি, বরং বিরানভূমি হিসেবেই দেখা গেছে। অল্প সংখ্যক মানুষ হয়তো ভোট কেন্দ্রে গিয়েছেন। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই যে ভোট কেন্দ্রগুলো বিরানভূমি হিসেবে ছিল না। জনাব সাকি, আমি একটু মাঝখানে বলি, এটার দুইটা চিত্রই আছে। যেমন আমাদের সাথে আজকে যিনি আলোচক আছেন ব্যারিস্টার সাইদুল হক, উনার ভোট কেন্দ্রগুলি কিন্তু উপচে পড়া ভিড় ছিল, মানুষজন ছিল, এবং সেটার চিত্রও কিন্তু দেখা গেছে। এরকম অনেকগুলি কেন্দ্র আছে যেগুলির মধ্যে আসলে না, আমি আপনাকে দেখাই। দেখুন, 299 আসনের মধ্যে আমরা একটি আসন নিয়ে কথা না বলি, আমার মনে হয় যে আমাদের সামগ্রিক চিত্র নিয়ে কথা বলা দরকার। এবং সামগ্রিক চিত্র নিয়ে কথা বললে টেলিভিশনে আমরা এটাও দেখেছি যে কিভাবে ভোট কেন্দ্রে যখন বিভিন্ন পর্যবেক্ষক অথবা ক্যামেরা যাচ্ছে তখন লাইন দেওয়া হচ্ছে, আবার ক্যামেরা সরে যাওয়ার সাথে সাথে সেই লাইনগুলো ভেঙে যাচ্ছে, কারণ সেগুলো প্রকৃত কোনো লাইন নয়, ডামি লাইন। সো নির্বাচনটিতে যেমন আগে থেকেই একটা ডামি নির্বাচন হিসেবে চিত্রিত হয়েছে, সেইখানে ডামি প্রার্থী, তারপরে এখন ডামি লাইন, তারপর ডামি ভোট। আমি এইটার জন্য দুটো উদাহরণ আপনার সামনে প্রথমে হাজির করব। সেটা হচ্ছে নির্বাচনের আগে আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, আমি আমার নিজের কথা বলবো না, আমি শুধুমাত্র যারা আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগের জোট সঙ্গী তাদের কথা বলবো। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরুল্লাহ সাহেব নির্বাচনের আগে একেবারে সমস্ত মিডিয়ার সামনে বলেছেন যে কিভাবে স্বতন্ত্র প্রার্থীরা তার মানে কর্মীদের উপরে হামলা করছে এবং ডিসি, এসপি, ওসি, ইউএনও তার কথা শুনছে না, বরং স্বতন্ত্র প্রার্থীদের কবজায় চলে গেছেন এবং টাকার ছড়াছড়ি থেকে অনেকগুলো অভিযোগ তিনি তুলেছেন। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নির্বাচনের পরে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য, সুপরিচিত মুখ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি গতকাল প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে তার নিজের যে বাড়ির কেন্দ্র আর তার প্রতিপক্ষের যে বাড়ির কেন্দ্র, এই দুটি বাদে 90% কেন্দ্রে তিনি আসলে 2-3টির বেশি ভোটার দেখেননি। তো এই যে ভোটার দেখেননি, কিন্তু ভোটের সব সিল মারো ভাই সিল মারো বলে ভোট ব্যালট বাক্স ভরে দিয়ে জয়লাভ করানো হয়েছে। ফলে এটাও একটা পরিষ্কার জায়গা যে স্বতন্ত্র প্রার্থীরাও যেখানে ছিলেন সেখানেও যে সিলমারাই ঘটনা ঘটেছে সেটা তার বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণিত হয়। এখন আসুন যে কতগুলো আসনের কথা সংবাদ মাধ্যমে এসছে, যে চট্টগ্রামের ধরুন, আমি একটি কথা পরিষ্কার করে বলবো যে চট্টগ্রামে কোনো কেন্দ্রে 1% মতো ভোট দেখানো হয়েছে, আবার কোনো কেন্দ্রে 100% কিংবা 98% ভোট দেখানো হয়েছে। এই যে এই জায়গাটা খুব পরিষ্কার করে আমার বলা দরকার। কারণ হচ্ছে যে এই যে ভোটের জায়গাতে যে ব্যাপক রকম কারচুপি
সাকিব ভাই, এই ভোটের কারচুপিটা আমি মেনে নিলাম। আমি যদি প্রশ্নে ফিরে আসি যে এই নির্বাচনটা তো আসলে ভোট হোক না হোক, মানুষ অংশগ্রহণ করুক আর না করুক, শেখ হাসিনার আসলে সরকার প্রধান হওয়ার ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ ছিল না সেই অর্থে। তিনিই চ্যালেঞ্জ, মানে আপনি যেটাকে অনেক জায়গায় বলেছেন এটা নির্বাচনী না, কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে 7 জানুয়ারি নির্বাচনটা হয়ে গেছে, তাই মন্ত্রিসভা শপথ নিয়েছে। আপনার মনে হয় কিনা যে সরকার একটা যেটাকে বলা হচ্ছে টাচ লাইন অতিক্রম করে গেছে এবং আপনারা পিছনে পড়ে থাকলেন? আমার প্রশ্নটা সেটা ছিল। আপনার প্রশ্নে আমি আসছি, জাস্ট আমাকে 30 সেকেন্ড সময় দেন। যে দেখুন 2018 সালের যে ভোট ডাকাতির নির্বাচন, নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচন, তখন বলা হয়েছিল যে প্রমাণ কোথায়। এইবারের কিন্তু ঘটনাটা ঘটেছে যে আওয়ামী লীগের দিক থেকে তার নিজের জোট সঙ্গী, মহাজোট মিত্র অথবা কুইন্স পার্টি অথবা নিজেদের দলের লোকরা যারা স্বতন্ত্র হয়েছে, তারা নিজেরা একটি তুলনামূলক এমন নির্বাচন করতে পারতেন যেটা নিয়ে আসলে কোনো প্রশ্ন উঠছে না, যে নিজেদের মধ্যে একটি নির্বাচন। কিন্তু সেই নির্বাচনের প্রশ্নটা কি, যে কেবলমাত্র তাদের জোট সঙ্গী ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেছেন তার জয়টা তার কাছে বিস্ময়কর লেগেছে, তার সাধারণ সম্পাদক কারচুপির অভিযোগ তুলেছেন, জাসদ সভাপতি হাসানুল হকিনু তিনি কারচুপির অভিযোগ তুলেছেন। কেবল তাই নয়, মহাজোটের যে ওনাদের সঙ্গী জাতীয় পার্টি বলেছে তাদের কোরবানি দেওয়া হয়েছে। কুইন্স পার্টিরা বলেছে, আমি একটু প্লিজ আমাকে, কুইন্স পার্টি বলেছে সাজানো নির্বাচনে তারা আর যাবেন না। এমনকি তাদের দলের যে প্রার্থীরা, তাদের মধ্যে আব্দুস সোবান গোলাপ যিনি কেন্দ্রীয় কমিটির নেতা, তিনি বলেছেন অলৌকিক ঘটনা ঘটেছে। সঞ্জিদা খানম কেন্দ্রীয় কমিটির নেতা। আপনি বলেছেন, আমি শেষ করি যে এই যে আওয়ামী লীগ নেতারাও এখন একের পর এক অভিযোগ তুলছেন, 50-এর অধিক ভোট বর্জন করেছেন কারচুপির অভিযোগে। 9টি অভিযোগ আওয়ামী লীগ নেতাদের দিক থেকে অভিযোগগুলো আসছে। এই নৌকা প্রার্থীদের অভিযোগ, স্বতন্ত্রের অভিযোগ থেকে পরিষ্কারভাবে প্রমাণিত হয় যে নিজেদের মধ্যে একটি ভাগবাটোয়ারার নির্বাচনে আওয়ামী লীগ যে ভয়ঙ্কর চিত্রটা সামনে তুলে এনেছে, তাতে রাজনৈতিক দিক থেকে আওয়ামী লীগ কেবল পরাজিতই হয়নি, আওয়ামী লীগ যে একটা মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছে রাজনৈতিক দিক থেকে। আপনি বলেছেন, আমরা প্রশ্নে ফিরে আসি, প্রশ্নে ফিরে আসি। কিন্তু এইটা তো এই হাইপোথিসিসটাকেও প্রমাণ করতে পারে যে নির্বাচনে যারা হেরে যায় তারাই আসলে নির্বাচনের ফল নিয়ে আসলে অভিযোগ করে। আওয়ামী লীগের 3 জন প্রতিমন্ত্রী হেরেছেন, এই খোদ আইজিপির ভাই হেরেছেন, প্রেসিডিয়ামের মেম্বাররা হেরেছেন, অনেক গুরুত্বপূর্ণ সংসদ সদস্য আওয়ামী লীগের হেরেছেন, তারাও আসলে এর বিরুদ্ধে আসলে অবস্থান নিচ্ছে। তো এটিকে আসলে এটা প্রমাণ করে না যারাই হারে তারাই আসলে এটা বদনাম করে? আমার তো মনে হয় যে ওই হাইপোথিসিসটাকে ওইটাকে বলে। আমি শুধু আপনাকে আমার প্রথম প্রশ্নে ফেরত যাই যে মানে আপনারা নিজেকে এটা একটা জয় পরাজয়ের কাঠামো থেকে আপনি দেখছেন কিনা, যে দলটি আসলে বা ক্ষমতাসীন দলটি আসলে একটি ইলেকশন করে ফেললো, একটি মন্ত্রিসভা গঠন করলো, সরকার পরিচালনার দিকে এগিয়ে গেল, সেটিকে একটি জয় পরাজয়ের কাঠামো থেকে দেখেন কিনা? হ্যাঁ, দেখুন এই যে আওয়ামী লীগ যাকে বিজয় বলছে, আমরা তাকে রাজনৈতিক দিক থেকে একটা চরম দেউলিয়াত্ব এবং পরাজয় হিসেবে দেখছি। আর যাকে আমরা বলছেন যে বিরোধী দল পরাজিত হয়েছে, তাদের দিকটা দেখুন যে তাদের ডাকে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমি যদি 10% ধরি, ওই যে ভারতীয় একজন অধ্যাপক শ্রী রাধা দত্তের কথা অনুযায়ী যে 10%-এর কম ভোট পড়েছে, তার মানে 90% মানুষ এই নির্বাচন রিজেক্ট করেছেন। এর অর্থ দাঁড়াচ্ছে যে বাংলাদেশের মানুষ এরকম একটি অন্যায় নির্বাচন, যেখানে মানুষের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, সেটাকে রিজেক্ট করে যে মোরাল, যে নৈতিক শক্তি দেখেছেন, এটাই বাংলাদেশের একমাত্র সম্পদ, এইটাই বাংলাদেশের শক্তির জায়গা, যে বাংলাদেশ ভবিষ্যতে হারবে না, বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সেই দিক থেকে বিরোধী দল আন্দোলনের মধ্য দিয়ে এই প্রাথমিক বিজয় অর্জন করেছে, যে মানুষ এই নির্বাচনকে রিজেক্ট করে, প্রত্যাখ্যান করে, ভোট বর্জন করে একটা নতুন গণপ্রতিরোধের সূচনা করেছে। এর উপর দাঁড়িয়ে মানুষ লড়াই করবে, তার ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। জনাব জোনাস, আপনি মনে করছেন যে এই নির্বাচনে ভোট প্রয়োগ করেছেন 10 ভাগ ভোটার শতকরা? আমি মনে করি আসলে আরো কম, কিন্তু যে বিভিন্ন জন বলছেন যে 10 ভাগও ভোট হয়নি, 10 ভাগের নিচে ভোট হয়েছে। আপনি নিজে দেখেছেন, আমি দুপুর 12টা দুপুর 12টা পর্যন্ত আমি দেখেছি। আমি ঢাকার যেসব কেন্দ্রে দেখেছি, সেসব কেন্দ্রের মধ্যে থেকে একটি কেন্দ্রের কথা আমি মনেই করতে পারি 20 ভাগের কম, 16.6% আসলে টোটালি ভোট দেখানো হয়েছে। এবং ঢাকার অনেক কেন্দ্রে, যেমন ঢাকার একজন এমপি 13% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তো সুতরাং ঢাকায় পরে 12টার পরে আরো 4 ঘন্টায় এই 13, 14, 15% ভোট পড়তে পারে। কিন্তু আপনি মনে করছেন সারা বাংলাদেশে 10% লোক ভোট দিয়েছে, তাই তো? তারও অনেক কম। এবং এই ভোটের মধ্যে যে কারচুপি আছে প্রতিটি এলাকায়, এই যে আওয়ামী লীগের লোকদের অভিযোগ থেকে পরিষ্কার। আমি এই জায়গা থেকে একটু ব্যারিস্টার সাইদুল হক সুমনের কাছে আসি। ব্যারিস্টার সাইদুল হক সুমন, আমরা কিন্তু এই যে ভোটের সংখ্যা নিয়ে, পার্সেন্টেজ নিয়ে, এমনকি
এই ইলেকশনের পরদিনই চিফ ইলেকশন কমিশনার আমাকে একটা ইন্টারভিউ দিয়েছেন। সেই ইন্টারভিউর মধ্যে মানে এরকম কথাও বলেছেন যে দুপুর 2টা পর্যন্ত তিনি আসলে দুপুর 2টায় তিনি যখন ঘুমাচ্ছিলেন তখন তিনি জানলেন যে আসলে ভোটের পার্সেন্টেজ 28 না 40 না 40 না 41 এরকম কথা আর কি। আপনার কাছে কি মনে হয় এই 41% ভোট আসলে কারচুপির ভোট, 41% ভোট আসলে ব্যালট স্টাফিং এর ভোট, 41% ভোট আসলে এই গভর্নমেন্টের ফেস সেভিং ভোট, মানে অনেক রকম দুষ্টু বুদ্ধির ভোট? আপনি কি মনে করেন? জোনায়েদ সাকি অবশ্য বলতে চাচ্ছেন 10% ভোটও পড়ে না। আচ্ছা, দেখেন, আমি প্রথম যে বিষয়টা বলতে চাচ্ছি এটা হচ্ছে গিয়ে, আপনি সাকিব ভাইয়ের কাছে যে প্রশ্নটা করেছিলেন যে আপনারা পিছনে পড়ে গেলেন কিনা, এটার উত্তর দিতে দিতে উনি 5 মিনিট অন্য বিষয়ে কথা বললেন। মানে আগে উনি সিদ্ধান্ত নিয়ে আসছেন এই কথাগুলো বলবেন যে সরকারের এই নাই সেই নাই, মানে সরকারের বিরোধিতা করবেন, এটা সিদ্ধান্ত নিয়ে এসে তারপর এটা তো সেকেন্ড অপশনে গিয়ে আপনি যখন বাধ্য করলেন তখন উনি গিয়ে বলছেন যে না, এটা একটা নৈতিক পরাজয়। কিন্তু বিষয়টা কি, এই যতই ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্টের কথা উনি বলছেন বারবার, যে ওই শামীম পাটোয়ারি ভাইয়ের কথা বলছেন, অমুকের কথা বলছেন, এইগুলা বলার মানে কিন্তু হচ্ছে কি ভোট যে একটা প্রাণ চঞ্চল বা একটা প্রাণবন্ত ছিল এটার কিছুটা প্রমাণ পাওয়া যায়। আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে সাকিব ভাইরা এখনো ওই যে উনি কিন্তু এবার নির্বাচন করলে কিন্তু উনি এখান থেকে কথা না বলে ওনার এলাকায় নির্বাচন করলে কিন্তু আরো অনেক ভালো করতে পারতেন, উনি আরো ব্যাপারটা আরো সামনাসামনি নিয়ে আসতে পারতেন। কিন্তু বেশি সুমন, সাকিব ভাইয়ের রাজনীতি তো আপনি ঠিক করে দিবেন না। সাকিব ভাই তো এইটাই রাজনীতি করতেছেন যে তিনি ইলেকশনে অংশ নেবেন না। আমি ঠিক করে দিচ্ছি না, বলছি কি উনি তো এখান থেকে ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট গুলা নিয়ে কথা বলছেন এবং উনি ধরেই নিচ্ছেন যে এগুলা ঘটছে। আসলে বিষয়টা একেবারে এরকম না। আমার কথা হচ্ছে যে উনাদের ধরেন উনি বলছেন যে অসহিংস একটা বিষয়, কিন্তু আমার এলাকায় ভোটের আগের দিন আমার 3টা সেন্টার জ্বালিয়ে দেওয়া হলো, তারপর সকালবেলা এগুলা ঠিক করে ভোট, মানে সহিংসতা চেষ্টা কম হয়নি। কিন্তু উনারা যে জায়গা থেকে সহিংসতা করতে চেয়েছিলেন, আমি সাকিবের কথা বলছি না, অন্যান্য যারা চেয়েছিলেন তারা কুলায় উঠতে পারেননি এই বিষয়টা হচ্ছে কি ওনারা যে একেবারে ছেড়ে দিয়ে অসহিংসতা বেনিফিট বা ক্রেডিট নেওয়ার চেষ্টা করতেছেন, এটা একেবারে আমি মনে করি না যেটা সত্য। তারা যদি দাঁড়ানোর সক্ষমতা থাকতো, তাদের যদি ম্যান্ডেট থাকতো। আচ্ছা, আমি একটা জিনিস বলি, মানুষ যদি ওনাদের প্রতি এতই ভালোবেসে ভোট দিতে না আসে, 90% লোক বসে থাকে, তাহলে এই 90% লোক আন্দোলনের সময় কই থাকে? তারা আসে না কেন? না না, তারা পুলিশের গুলির ভয় পায় বেশ সুমন, আপনি নিজে জানেন তারা পুলিশের গুলি ভয় পায়, তারা মামলার ভয় পায়, তারা তাদের এই যে আসেন বিষয়টা হচ্ছে কি, আমার এলাকায় যখন আমি নির্বাচন করতে যাই, আমি একেবারে ধরেন আমি একটা এই দুইজন একই মানুষের মধ্যে 2টি মন্ত্রণালয়, একজন মাননীয় মন্ত্রীর বিরুদ্ধে আমি নির্বাচন করতে গিয়ে আমি টের পেয়েছি যে আমার কত ডিফিকাল্টিজ হয়েছে। কিন্তু আমার আদর্শের জায়গা এবং আমার কাজ করার যে সক্ষমতা ছিল বলে কিন্তু আমার লোকজন কিন্তু এই যে বুলেট বা কিছুই ভয় পায়নি, তারা কিন্তু চলে গেছে সামনে। সুমন, আপনি ভুলে যাচ্ছেন যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করার আগে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা আমার দল করে কিন্তু আসলে অন্যভাবে নির্বাচন করতে চায় তাদেরকে নির্বাচন সুষ্ঠুভাবে করতে দিতে হবে। আপনি অরিজিনালি নৌকার সাপোর্টার, আওয়ামী লীগের মানে একজন কেন্দ্রীয় লোকের চেয়েও আপনার আসলে এক ধরনের পরিচিতি ক্ষমতা বেশি নানা কারণেই, তো সেই কারণে আপনি এটা করতে পারছেন। এটা কি একটা বিএনপি লোক করতে পারতো এরকম? উনারা তো আগেই ছেড়েই দিলেন আমাদের। দেখেন, বিএনপি যদি নির্বাচনে আসতো তাহলে কিন্তু আমার নির্বাচন করা হতো না, আমাদের কিন্তু একজনই থাকতো। আমি কিন্তু ধরেন আমি যার বিরুদ্ধে নির্বাচন করেছি উনি নৌকার নমিনেশন পেয়েছেন, বিএনপি আসলে কিন্তু আমি উনার পক্ষে নির্বাচন করতাম। কিন্তু এখন বিএনপি যে আসেনি, এখন উনাদের নানা রকম কমপ্লেইন থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, বাস্তবতা হচ্ছে গিয়ে উনারা এখন একেবারে পেছনে পড়ে গেছেন। উনাদের কিন্তু এখন আমাদের আলোচনা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে হচ্ছে যে মন্ত্রী এটা ভালো হয়নি, এটা ভালো হয়েছে, এরকম হচ্ছে। কিন্তু উনারা যে দাবি করতেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি তাও ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট। সাকিব ভাই হয়তো আমার সাথে একেবারেই আমি সাকিব ভাইয়ের একমত হতে হবে না, আমি আপনার সাথে একমত না। আমি আপনাদের জানতে চাইতে পারি যে আপনার মাথায় কি মনে হয় যে নির্বাচন কমিশন ঘোষিত যে নাম্বার 41.8% লোক এবার ভোট দিয়েছে, অর্থাৎ প্রতি 10 জন ভোটারের 4 জন ভোটার ভোট দিয়েছেন, এটা কি আপনার কাছে ফ্যাক্ট মনে হয়? আমি অবশ্য ঢাকার বাইরে যাই নাই, আমি আগেই বলে রাখি আমি মাত্রই 7-8টা কেন্দ্র দেখেছি, কিন্তু বিষয়টা হচ্ছে কি আপনি আমাকে বলেন যে 41.8% আপনার কাছে রিয়েলিস্টিক মনে হয় কিনা? আমার যেমন আমার এলাকায় যেটা আমি তখন তো আমি সারা বাংলাদেশ নিয়ে একেবারেই কনসার্ন ছিলাম না, আমার এলাকায় 50% অ্যাবভ, আমার এলাকায় 50% অ্যাবভ। কিন্তু ওভারঅল আমার কেন জানি মনে হয়েছে যে ভোটের আগ্রহ খুব বেশি, যে মানুষের যে একেবারে মানে সবকিছু ফেলে দিয়ে ভোট দেওয়ার যে আগ্রহ, এটা অত বেশি মানুষের মধ্যে নাই।
ওভারঅল যে এই 70% হবে 60% হবে এরকম আগ্রহটা আমি খুব বেশি যে এমন দেখছি তা আমি বলবো না, কিন্তু বিষয়টা হচ্ছে কি আমার এলাকা বা আমার পাশাপাশি এলাকা যতগুলাতে আমি দেখলাম যে ভোট 40% হওয়াটা অস্বাভাবিক আমার মনে হচ্ছে না, তবে 50-র উপরে গিয়ে বলাটা আমার কাছে মনে হচ্ছে অস্বাভাবিক। এখন এটা আবার ডিপেন্ড করে কিছু কিছু সেন্টারে হয়তো আপনি যেটা বললেন যে 13% ভোট পেয়ে ঢাকার একজন এমপি নির্বাচিত হয়েছেন, তো ওভারঅল যদি আপনি মিলান তাহলে আমার কাছে মনে হয় যে এটা যে খুব বেশি আমি অবিশ্বাস করবো এই জায়গা আমার নাই। আপনারা হয়তো অবিশ্বাস করতেই পারেন। আপনি এবার মনে করছেন যে নির্বাচন কমিশন কোনো আনফেয়ারনেস অ্যাডাপ্ট করেছে, ভোট স্টাফিং হতে দিয়েছে বা এরকম কোনো কিছু আসলে ঘটে নাই, মানে এটা আপনি মনে করছেন? আমি তো এটারই রেজাল্ট হয়নি বলেই তো আমি আসতে পারছি, নাহলে তো আমি আসতে পারতাম।